আগামী 11 দিন সারা বাংলাদেশে পুলিশের বিশেষ সতর্কতা জারি, চলবে কড়া নজরদারি। কার জন্য, কিসের জন্য এত নজরদারি? ইউনূস কি আসলে ভয়ে আছে কিনা? ভয়টা কিসের এই মুহূর্তে? যেহেতু আমরা জানি যে 11 মাস ধরেই জরুরি অবস্থা জারি চলছে, 11 মাস ধরেই ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া আছে যৌথ বাহিনীকে, যারা যৌথ বাহিনীর নামে পোশাক পরিহিত, কিন্তু 71-এর পাক বাহিনীর মতো তাদের আচরণ, এবং তারা বিভিন্ন জায়গায় খোলা ময়দানে, খোলা জনসম্মুখে মানুষকে ধরছে, পিটাচ্ছে, মারছে। কারো মানে কোনো বিচারের বালাই নেই। যেই দেশে বিচার নেই, যেই দেশে কোনো বিচার চাওয়ার জায়গা নেই, এবং হিন্দু নির্যাতন প্রতিদিন বেড়েই চলেছে। ফেক আইডি খুলে তাদের নামে মিথ্যাচার, অপপ্রচার, যেটা মুসলিমদের মধ্যেও করা হচ্ছে, হিন্দুদেরকেও করা হচ্ছে টার্গেট। তো এই যে তারা টার্গেট করে করে কিলিং মিশন, হিন্দুদের জমি দখল, তাদের পরিবারকে লুটপাট করে নিঃস্ব করে দেওয়া, তাদেরকে গ্রাম ছাড়া, বাড়ি ছাড়া করে দেওয়া। আরেক পাশে আমরা কিন্তু দেখি যে বিভিন্ন সময় তারা প্রতিবাদ জানায় যে ভারতের মুসলিমদের উপর যদি কোনো প্রকার নির্যাতন হয়, তাহলে বাংলাদেশের একটি হিন্দু মানে জীবন নিয়ে ফিরতে পারবে না। তাহলে বাংলাদেশের হিন্দুরা তো ভারতের হিন্দু না, তারা তো বাঙালি, তো তারা জীবন নিয়ে ফিরতে পারবে না। আজকে যে রংপুরে ফেক আইডি খুলে তাদেরকে ধর্ম অবমাননার নামে যে লুটপাট করলো, তাদের মা বোনদের ইজ্জত হরণ করলো, এবং তাদের বাড়িঘর ভেঙে টুকরো টুকরো করে ফেললো, তাদেরকে এলাকা ছাড়া করে দিল। তারা আতঙ্কে এলাকা ছেড়ে চলে গেছে। তারা বলছে যে আমরা কার কাছে বিচার দিব? বিচার নাই এই দেশে। এখন সত্যি তো, বিচার দিলে কি বিচার পাবে? এখন কথা হচ্ছে যে এই যে আজকে বর্তমানে রংপুরের ঘটনায় ভারতে কোথায় হিন্দু মানে মুসলিমদের উপর নির্যাতন হলো, যার কারণে আজকে বাংলাদেশের হিন্দুদের উপর এত নির্যাতন, এবং হিন্দু পরিবারের বিভিন্ন ছোট ছোট বাচ্চাদেরকে খুঁজে পাওয়া যায় না প্রতিদিন। আজকেও একজন নিখোঁজ, বেশিরভাগ হিন্দু পরিবারের, এবং আওয়ামী লীগ পন্থী পরিবারের, তাদের ছেলে মেয়েদেরকে অপহরণ করছে। তাদেরকে আবার দেখেন আজকে একটা গরুর পর্যন্ত রক কেটে ফেলছে জামাতের লোকেরা। একটা গরু, বোবা প্রাণী, সে হয়তোবা আমরা তাদের ভাষা বুঝি না, কিন্তু তাদের ভাষা আছে, আমরা বলি তারা বোবা। একটা গরু, তার কি সে তাদের কি ক্ষতি করলো? তার মানে তার মালিকের প্রতি ক্ষোভ থেকে গরু রক কেটে দিচ্ছে। আজকে অনেকগুলো ঘটনা একসাথে আছে। তো বিশেষ করে আমি জানতে চাইবো তানভীর হায়দার ভাইয়ের কাছে, আপনার কাছে কি কোনো তথ্য আছে যে সারা দেশে পুলিশের বিশেষ সতর্কতা জারি, চলবে কড়া নজরদারি, এই ধরনের শিরোনামে কিন্তু ভরে গেছে অনলাইন পোর্টাল। এইটা কিসের বার্তা? ধন্যবাদ আপনাকে। দর্শক মন্ডলী, আপনারা যারা শুনছেন এবং যারা শুনবেন, সকলকে শুভেচ্ছা। আপনারা সকলেই জানেন যার কয়েকদিন পরেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর পূর্তি হবে। এই বিগত 1 বছর তারা 8ই আগস্ট ক্ষমতা নিয়েছিল, এবং 8ই আগস্ট বাকি হতে আর বেশি দিন বাকি নেই, এবং যার কারণে আপনারা আজকে কয় তারিখ আপনারা আজকে হিসাব করে নেন, সেখান থেকে যদি 8ই আগস্ট ধরেন, এক্স্যাক্টলি 10-11 দিনই আছে। তো এই 10-11 দিন তারা কেন এই ধরনের অপারেশন চালাচ্ছে বা কেন এই ধরনের কর্মসূচি হাতে নিয়েছে, এটা অনেকেই বিশ্লেষকরা বলছেন, অনেক ইউটিউবার বা অনেক জায়গা থেকে সেটা খবর আসছে যে আওয়ামী লীগ হয়তো এই 11 দিনের মধ্যে বাংলাদেশে আবার ফিরতে পারে। এখন বাংলাদেশে যদি ফিরতে না পারে, এবং আওয়ামী লীগকে যেভাবে প্রতিহত করা যায়, সেজন্যই হয়তো এই ধরনের কৌশল উনি নিতে পারেন, এবং এই কৌশলটুকু কতটুকু সফল হবে সেটা সময় বলে দিবে। আর আমার কাছে যে বিষয়টা আসলে মনে হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিগত 1 বছরে যত পরিমাণ অপকর্ম করেছে, এবং এই বাংলাদেশকে যে পরিমাণ ক্ষতি তারা করেছে, এই ক্ষতির হিসাব কিন্তু মানুষ চাইবে। যে আপনি বিগত 1 বছরে বাংলাদেশে আসলে কি দিয়েছেন। যে কথা তারা বলে তারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে, যে কথাটুকু বলে তারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে, সেই কথাটুকুর আসলে কতটুকু প্রতিফলন বাংলাদেশে হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কিন্তু এখন প্রশ্ন করা শুরু করবে। এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন, গত কয়েকদিন পূর্বে প্রথম আলোর একটি গোল টেবিল বৈঠক হয়েছিল, সেখানে মূলত 5ই আগস্টের ষড়যন্ত্রকারীরাই ছিল। বিগত জুলাই আগস্টের যে ষড়যন্ত্রকারী বুদ্ধিজীবী, যাদেরকে অনেকটা বুদ্ধিবেশ্য বলা যায়, তারা ছিলেন আর কি। তো এই বুদ্ধিজীবীরা মূলত 5ই আগস্ট তৎকালীন সরকারকে কিভাবে উৎখাত করা যায়, ইউএস ডলার খেয়ে মূলত যে 29 মিলিয়ন প্লাস 21 মিলিয়ন $50 মিলিয়ন বেনিফিশিয়ারি যারা, তারাই ওখানে ছিলেন। তো তারা কিন্তু এখন প্রশ্ন করা শুরু করেছেন। এই 1 বছরে এখন সময় হয়েছে এখন প্রশ্ন করার। 1 বছরের হিসাব তারা যখন চাইতে মানে চিন্তা করছে যে তারা চাইবে, এখন তারা চিন্তা করে দেখছে যে এখানে আসলে কোনো অঙ্ক মিলছে না। কারণ বিগত 1 বছরে এই অন্তর্বর্তীকালীন সরকার জাতির সামনে উনি ভাষণ দিবেন বর্ষপূর্তি অনুষ্ঠানে, বর্ষপূর্তি অনুষ্ঠানের ভাষণটা উনি কি দিবেন? উনি ভাষণ দিবেন যে বিগত পতিত স্বৈরাচার, পতিত ফ্যাসিস্ট দেশকে এই করেছে, সেই করেছে, দেশের এই 12টা বাজিয়েছে, দেশকে টাকা নিয়ে গিয়েছে, দেশের এই করেছে, গুম খুন করেছে, অনেক মায়ের বুক খালি করেছে, বহু কিছু উনি বলা শুরু করবেন। উনি কি করেছে সেটা কিন্তু উনি বলতে পারবেন না, কারণ ওনার যে অবদান কি
সেটা কিন্তু বলার ওনার ভাষা নাই। এখন ওনার যেহেতু বলার কোনো ভাষা নাই, অলরেডি তাহলে আসিফ আসিফ নজরুল গুজবের যে মাস্টার, তিনি অলরেডি বলা শুরু করেছেন যে ৭১-এর পাক হানাদার আমি বাহিনীরাও আমি এত আসছিলাম ওই কষ্ট কথা। দেয় না। জি। জি, উনি আমি আসছি ধারাবাহিকভাবে কথাগুলোতে আসবো। তো উনি যখন এটা বলেছেন আরকি, তো উনার কথার উত্তর আমি এক কথায় বলে দিতে পারি। সেটা হচ্ছে যে উনার যে শাশুড়ি আছেন আমাদের অভিনেত্রী শাওন, তো তিনি কিন্তু তার কথার উত্তরে একটি সুন্দর একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তার ফেসবুকের স্ট্যাটাসটি যদি আমি হুবহু পড়ি, তো আপনার আমি একটু দেখেই বলি তার ফেসবুকের স্ট্যাটাসটি কি দিয়েছেন আরকি। আমি একটা সেকেন্ড। হ্যাঁ, তার ফেসবুকের স্ট্যাটাসটি ছিল, আচ্ছা আমি পরে আসছি বিষয়টাতে। আমি সম্ভবত তিনি আসিফ নজরুলের দাদা শ্বশুরকে নিয়ে উনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন এবং বলেছিলেন তাহলে ৭১-এর তার দাদা শ্বশুরকে কারা হত্যা করেছে, এরকম একটা কিছু স্ট্যাটাস উনি দিয়েছিলেন। তো তার উত্তর তার শাশুড়ি দিয়ে দিয়েছেন। আর আসিফ নজরুল প্লাস আদার্স যারা আছেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া উরুফে ১৫০ কোটি ভুইয়া, হ্যাঁ, আরো যারা যারা আছেন এই জঙ্গি জিহাদি মৌলবাদীরা, তাদের অপকর্ম তো বিগত ১ বছর জাতি দেখে ফেলেছে। এই কেশর গ্যাং, এনসিপি, নগদ চাঁদা পার্টি, তাদের কর্মকাণ্ড, তাদের কুকর্ম, তাদের অপকর্ম, তাদের ১ বছর আগে তাদের স্বাস্থ্যের অবস্থা, ১ বছর পরে তাদের স্বাস্থ্যের অবস্থা এখন কি, তাদের পোশাক আশাক থেকে শুরু করে কোনো বিষয় নিয়ে তো সোশ্যাল মিডিয়াতে ট্রল কম হয়নি। তো জাতির কাছে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে গেছে এবং গত কয়েকদিন পূর্বে, দু একদিন পূর্বে মনে হয় তাদের আরেকজন সহযোদ্ধা উমামা ফাতেমা, তিনি তাদের সম্পূর্ণ স্বরূপটি সে উন্মোচিত করেছেন এবং তাদের সম্ভবত এনজয়মেন্ট পার্টনার নীলা ইসরাফিল, সেও তাদের কর্মকাহিনী তারা পরিষ্কার করে দিয়েছে। বলে সত্যি কথা কি, দেখেন আমাদের এই দেশে সবচেয়ে বেশি সহিংসতা যে ঘটনাগুলো নিয়ে ঘটাচ্ছে সেগুলো হচ্ছে আপনার ধর্মীয় সন্ত্রাসীরা। ইসলাম ধর্মের নামে তারা যেসব অপকর্ম করছে, আমাদের এই জঙ্গি জিহাদি তৌহিদি যৌনতারা, তারা নানাভাবে নানা অপকর্ম তারা এই ধর্মের দোয়াই দিয়ে তারা জায়েজ করার অপচেষ্টা করছে। আপনারা সকলেই জানেন আমাদের এই তৌহিদি যৌনতা এবং হচ্ছে যারা, আমি তাদেরকে জনতা বলি না, যৌনতা বলি, এই তৌহিদি যৌনতারা এবং হচ্ছে মুমিন মুসলমান যারা আছে নিজেদেরকে দাবি করে, তারপরে বিভিন্ন ইসলামিক দল, হুম, এই মানুষগুলো তারা ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। তারা আহ, অন্য ধর্মের মানুষের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তারা তারা ভারতের বিরুদ্ধে নানা ধরনের কুৎসারতায়। কিন্তু আপনারা কি জানেন যে তাদের উপদেশটাকে, এই যে হুজুর তথাকথিত মোল্লা মুসল্লি, তারপরে হচ্ছে আপনার এই ধর্মীয় ফটকাবাজ, এদের ধর্মীয় গুরু হচ্ছে জামায়াতের মুশরিক শাখার আমির হজরত আবু তালিব আকাটা বিন পিনাকি ৩ ইঞ্চি ল্যাংটা সুলেমান ভট্টাচার্য দাবাত বরকতুল্লাহ, এটা তো পুরো নাম আর কি, মানে সব মিলিয়ে আমি তার নামটা দিয়েছি আর কি। এবং তাদের আমি আরো একটু দুইটা তাদের আরো আমি দুইটা আচ্ছা, আরো আমি একটু দুইজন ইন সহযোগী করেছিলাম আছে। যে পিনাকির একটি বক্তব্য শুনলাম, ভাইরাল হয়েছে। সেখানে সে বলছে দুইটা ছাগল আছে আমাদের, একটা ভারত আর বাংলাদেশের আওয়ামী লীগ, তারা নাকি সব খেয়ে চলে যাচ্ছে। আচ্ছা, ডিপ স্টেট যেভাবে আমাদের এই দেশে গণহত্যা চালাচ্ছে, এই দেশের মানুষকে আমাদের শত্রু বানিয়েছে, প্রতিপক্ষ বানিয়েছে, এবং তারা আমাদের দেশে খনিজ সম্পদ সেন্ট মার্টিন নেওয়ার জন্য যেভাবে লেলিয়ে পড়েছে, হিংস্র বাঘের মতো বলতে পারেন, বাঘের চেয়েও হিংস্র। ভারতকে আমাদের খনিজ সম্পদের দিকে কখনো নজর দিয়েছে? তারা তো এই ৫৩ বছর বসে থাকতো না, ৫৩ বছর লাগতো না। জি, এ বিষয়ে একটু বলবেন। দেখেন আজকে কেন আপনারা মানে মানুষের সামনে তারা আরেকটা বিষয় ফোকাসিং এনেছে যে 11 দিনের একটি কর্মসূচি ঘোষণা করেছে ধরপাকড়ের। তো এই ধরপাকড়ের কর্মসূচির আরো একটি কারণ হচ্ছে বর্তমান ইউনূস সরকার যে এনডিএটি সাইন করেছে যুক্তরাষ্ট্রের সাথে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এমন এক চুক্তি করেছে যে চুক্তি বলা যাবে না, একেবারে চুপ, মানে আপনি এই চুক্তি প্রকাশ করতে পারবেন না, বলতেও পারবেন না, করতেও পারবেন না। এবং এই সরকার যে কূটনৈতিকভাবে ব্যর্থ, এই সরকার যে আন্তর্জাতিকভাবে তাদের যে গ্রহণযোগ্যতা পাওয়ার বিষয়গুলো ছিল, প্রথমে অনেকে ইউনূস সাহেবকে প্রশংসায় ডুবিয়েছিল, কিন্তু বিগত 1 বছরে তিনি আন্তর্জাতিকভাবে এমন কোনো সফলতা উনি রাখতে পারেননি বা স্বাক্ষর রাখতে পারেননি, যার কারণে আন্তর্জাতিক বিশ্ব তার উপরে কোনো আস্থা রাখতে পারে, এই ধরনের কোনো কর্মকাণ্ড তিনি বাংলাদেশ অন্তত ঘটাতে পারেননি। তাহলে বাংলাদেশ বিগত 5ই আগস্টের পরে এই বিগত 1 বছরে কি পেল, এই অঙ্কটি যদি মিলাতে যাই, এই অঙ্কটি বিলাতে গেলে
আমরা কি দেখতে পারি? বিগত 5ই আগস্ট বাংলাদেশে ইনভেস্টমেন্ট কমেছে আশঙ্কাজনক হারে। বাংলাদেশে দেশি বিদেশি বিনিয়োগ প্রচন্ড কমেছে। আপনার 27 লক্ষ, এটা হচ্ছে যে তাদের যে মেটিকুলাস ডিজাইনের ডলার খেকো দেবপ্রিয় ভট্টাচার্য, আমেরিকান দালাল, তার ভাষ্য অনুযায়ী যে বিগত 1 বছরে 27 লক্ষ নতুন বেকারের সৃষ্টি হয়েছে, তার মধ্যে 18 লক্ষই নারী। তাহলে এই সরকার, মানে 18 লক্ষই যদি নারী হয়ে থাকে, তাহলে অধিকাংশ সংখ্যক নারীরাই আসলে বিগত 18 মাসে বেকার হয়েছে। এবং এই বিগত 18 মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অন্যান্য সার্বিক বিষয় যদি আপনারা কেউ বিচার বিশ্লেষণ করুন, তাহলে দেখবেন যে এটার অতীতের যে কোনো সময়ের চেয়ে সেটা বিভীষিকাময়। বিচার ব্যবস্থার কথা নাই বললাম, কারণ হচ্ছে আপনারা বিভিন্ন মামলায় সবাইকে তো খুনের মামলায় অ্যারেস্ট করছেন, করে আদালতে নিয়ে যাচ্ছেন, নিয়ে কিন্তু আপনারা কোনো আসামিকে আজ পর্যন্ত আপনারা প্রোটেকশন দিতে পারেননি। মানে আপনাদের গ্রেফতারকৃত আসামিরা আদালতে অরক্ষিত আপনাদের হাতে। তার মানে কি, আপনারা কোথাও আইনের সুশাসন নিশ্চিত দূরে থাক, যেখানে সর্বোচ্চ সিকিউরিটি পাওয়ার কথা আদালত, সেখানেই তারা কেউ সিকিউর না। কোনো আসামি ন্যায় বিচার যে পাবে, সে যে তার লয়ার নিয়োগ করবে, সেটারও বাংলাদেশে এখন কোনো সুযোগ নেই, কারণ যিনি লয়ার হবেন তাকে মবের শিকার হতে হবে। চিন্ময় কৃষ্ণ দাসের লয়ার একজনকে তো মৃত্যুর মুখে পৌঁছে দিয়েছে, এবং তার জীবন বেঁচে থাকা আর না থাকা একই সমান। এখন আরো কয়েকজনকে এরকম করেছে। এখন এই যারা 5ই আগস্ট ঘটিয়েছে বাংলাদেশে, যে প্রজন্মটা জেনজি বলে, এবং যাদের সাথে এখন এই 5ই আগস্টের তো আপনার মাস্টার মাইন্ড নিয়ে ঝগড়াঝাটি শুরু হয়েছে, জামাত, বিএনপি, তারপরে এনসিপি, সবার মধ্যে কে জুলাই আন্দোলনের সাধারণ ছাত্র, তাদের ভিতরেই মনে প্রশ্ন জাগছে, মাস্টারমাইন্ড কোথা থেকে আসলো। তো এই জিনিসগুলো নিয়ে এখন তো কাড়াকাড়ি শুরু হয়েছে। তো সব মিলে আপনারা যদি বিচার বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন যে এই বিষয়গুলোকে মূলত ধামাচাপা দেওয়ার জন্য, এবং যে সামনে যে আরেকটি তাদের যে মেটিকুলাস প্ল্যান আছে, যেটা হচ্ছে জুলাই সনদ। এই জুলাই সনদটা কি, এটা কি জাতি কেউ জানে? যে এই জুলাই সনদ আসলে জিনিসটাকে খায় না পড়ে মানুষের কাছে কি এই জুলাই সনদ নিয়ে এমন কোনো কিছু উচ্ছ্বসিত কোনো কিছু আছে যে জুলাই সনদ না হলে বাংলাদেশের বিশাল ক্ষতি হয়ে যাবে? তাহলে এই জুলাই সনদের নীল নকশা বাস্তবায়নের জন্য মূলত মানুষের দৃষ্টিটি অন্য খাতে প্রবাহিত করার জন্য, এবং যাতে করে আওয়ামী লীগ বা অন্যান্য মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিরা সংগঠিত হতে না পারে, তার প্ল্যান হিসাবে তারা হয়তো এই 11 দিনের এই ধরপাকড়, এই জিনিসগুলো তারা নানা রকমের কাহিনী তারা আবিষ্কার করেছে। এবং যারা এই কর্মসূচিগুলোতে অংশ নেবেন, মূলত যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনাদের কাছে সময় এসেছে এখন এই জিনিসগুলো বিচার বিশ্লেষণ করার, আপনাদের বিবেক দিয়ে কাজ করার। আপনারা কি দেশকে রক্ষা করবেন, না এই যে অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার যে বাংলাদেশের মসনদে চেপে বসেছে, আপনারা তার পক্ষ হয়ে এই দেশটিকে আপনারা ক্ষতিগ্রস্ত করবেন? আপনারা কিন্তু এখানে আওয়ামী লীগকে ধরপাকড় করে আপনাদের জেলখানে সর্বোচ্চ আপনারা 10 লাখ রাখতে পারবেন, যদি আপনারা ওখানে জেলখানার মাটিতে শোয়াই রাখেন। ঘরে তো জায়গা দিতে পারবেন না, কারণ ঘরে দেওয়ার জায়গা নেই। তাহলে আপনারা যদি ওদেরকে রাতের বেলাও মাঠে শোয়াই রাখেন তাবু করে জেলখানার ভিতরে, তাহলে সব মিলে সারা বাংলাদেশে যে পরিমাণ জেল আছে, হয়তো 10 লক্ষ লোককে ঢুকাতে পারবেন। কিন্তু এই 40-45% জনসমর্থনের একটি বিশাল দল, হ্যাঁ, যাদের 6 থেকে 7 কোটি জনসমর্থন আছে, সেখানে 10 লক্ষ লোককে জেলে পুরিয়ে তো আন্দোলন কিছু করাতে পারবেন না। আলটিমেটলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করব যে এই সরকারের পাতা ফাঁদে আর পা দিয়েন না। আপনাদের বিশেষ করে পুলিশ বাহিনী, আনসার বাহিনীর যে সকল সদস্যরা রাষ্ট্র রক্ষার্থে, রাষ্ট্রের জনগণের নিরাপত্তার স্বার্থে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার্থে এই সন্ত্রাসীদের হাতে যারা জীবন দিয়েছে, আপনাদের সহকর্মী, তাদের রক্তের বিরুদ্ধে গিয়ে তাদের যে মৃত্যুগুলো, বিভৎস মৃত্যু আপনারা দেখেছেন, সেই জায়গায় থেকে দাঁড়িয়ে ওই লাশগুলোর উপর দাঁড়িয়ে আপনারা প্রহসন করবেন না। জাতির সাথে যে তামাশা বিগত 1 বছর ধরে বাংলাদেশে হয়েছে, সে তামাশাটুকু বন্ধ করুন। আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বর্তমানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যে সশস্ত্র বাহিনী মাঠে আছেন, সকলের কাছে আমাদের আজকে বিনয়ের সহিত নিবেদন, দয়া করে দেশটিকে এই জঙ্গি জিহাদি মৌলবাদীদের হাতে ঠেলে দিবেন। আপনারা আওয়ামী লীগকে রাজনীতি করতে না দেন, সেটা অন্য হিসাব। কেন ডক্টর ইউনূস তো মার্কিন দূতকে বলেছেন যে আমার দেশে বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো জায়গা হবে না, কিন্তু জনগণ দেখছি পাল্টা জবাব দিচ্ছে যে বাংলাদেশ ইউনূসের চেয়ে বড় গডফাদার বা সন্ত্রাসবাদের জায়গা হবে না উনি বলেছেন ঠিকই, কিন্তু মূল সন্ত্রাস তো উনিই করছেন। আমরা যদি বলি যে সন্ত্রাস কে করছেন, সন্ত্রাসটি তো ওনার বাহিনীরা করছেন।
উনার উনার যে সন্তানরা, প্রিয় সন্তানরা, কিশোর গ্যাং গ্রুপ, এনসিপি, নগদ চাঁদা পার্টি, তারা করছে, তাই না? এখানে তো সন্ত্রাস নতুন করে কেউ করছে না। আমি আজকে যে বিষয়টা আছে, আমি যেমন আমাদের আলাপটাকে একটু অন্যদিকে নিয়ে যেতে চাই। সেটা হচ্ছে জি। যে জুলাই সনদ যে নাটকটি আসলে করা হচ্ছে, এই জুলাই সনদটি আসলে কি? জুলাই সনদের বিষয়গুলা বিভিন্ন পত্র পত্রিকায় কিন্তু খসড়াটি প্রকাশ করেছে, আপনারা দেখেছেন। এবং গতকালকে আজকে আমি মঞ্জুরুল আলম পান্নার একটি ভিডিও দেখছিলাম ইউটিউব চ্যানেলে, তার মানচিত্র। সেখানে তিনি বলেছেন মূল যে খসড়াটি, মানে যে পয়েন্ট গুলোতে ঐক্যমত হবে বা বিষয়গুলো, সেটি মাত্র 3টি দলের কাছে পাঠানো হয়েছে, যেখানে অন্য দলগুলো যারা তাদের যে ঐক্যমত কমিশন নামের যে আরেকটি নাটকের মঞ্চ, যেখানে নাটক মঞ্চস্থ করা হচ্ছে প্রতিনিয়ত, তো সেখানে তারা সব দলকে কিন্তু ওই খসড়াটি পুরোপুরি দেয়নি। তো যে যতটুকু ওই দলগুলোর কাছে দিয়েছে, তো ওই জিনিসগুলোই আসলে পত্রিকার মাধ্যমে এসেছে। তো এখানে তারা যে জিনিসগুলো তারা করেছে সেটাকে একেবারে ধরেন মুক্তিযুদ্ধের, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের আলোকে মানে যেভাবে করা দরকার আর কি, এটার একটা পটভূমি রচনা করেছেন, তার আপনার ঘটনার বিবরণ দিয়েছেন, তারপরে বিভিন্ন তাদের যে বিষয় আসে এই জিনিসগুলো তারা এখানে নিয়েছেন। তো আমার কথা হচ্ছে, তারা পটভূমিতে অনেকগুলো কথা তারা লিখেছেন, এবং তারা পটভূমিতে তারা যে বিষয়টা লিখেছেন, আমি জানি না বাংলাদেশের যারা রাজনৈতিক দল করেন, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, আওয়ামী লীগের সাথে অন্যান্য দলও তো রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। তো আমি পটভূমির একটি লাইন শুধু পড়ি, জাস্ট বেশি কিছু পড়ার দরকার নেই। দীর্ঘ 53 বছরেও আমি একটু 1971 সালে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের নীতিকে ধারণ করে সংগঠিত মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো জনগণের আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছিল, দীর্ঘ 53 বছরও তা অর্জন করা যায়নি। এখন প্রশ্নটা ওখানে, প্রথম শুরুটাই এটা যে যে রাষ্ট্রটি গঠিত হয়েছিল, দীর্ঘ 53 বছরও তা আপনার বাস্তবায়ন করা যায়নি। এখন এই 53 বছরের রাষ্ট্র ক্ষমতায় কারা ছিল? এই 53 বছরের মধ্যে 24 বছর আওয়ামী লীগের। এই এই 53 বছরের মধ্যে যত সরকার ছিল সবার উপরে যায় এটা। 53 বছরের মধ্যে হিসাবটাই করে দিই, 53 বছরের মধ্যে 24 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আর বাকি 29 বছর ছিল বিএনপি, জামাত, জাতীয় পার্টি এবং হচ্ছে সামরিক বাহিনী, সবাই মিলে বাকি 29 বছর, আর 24 বছর ছিল আওয়ামী লীগের হাতে রাষ্ট্র। তার মানে কি এই 53 বছরে তা অর্জন করা যায়নি। এখন একটি বিষয়, তারা যখন ওখানে সনদ করতে গিয়েছে, তারা প্রথমেই লিখেছে যে 71-এর যে চেতনা, 71-এর যা কিছু, তা 53 বছর অর্জন করা যায়নি। এখন এটা নিয়ে আলোচনা করছে কারা? বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল। আমার প্রশ্ন তাদের কাছে, ভাই, তাহলে কি তারা 71-এর চেতনার পুনরুদ্ধার করছে? আমি তাহলে তাদেরকেই প্রশ্ন করি যে বিগত 15 বছর আপনারা ফেসিস্ট করছেন, তাহলে আপনারা কি করেছেন? আপনাদের হিসাব কোথায়? আপনাদের অঙ্ক তো এখানে লেখা, আপনারা তো কিছু করতে পারেননি। কারণ বিএনপি তো ক্ষমতায় 3বার ছিল নাকি? যাদের নামে লেখা তাদেরও তো সই দিতে হবে, বিএনপির লোকজন তো সিগনেচার করতে হবে যে আমরা সই দিচ্ছি। এখন যেখানে তারা এটা দিচ্ছে কিনা? যেখানে আপনাদের বিষয়ে স্পষ্ট বলা আছে যে আপনারা 53 বছরে, তো আওয়ামী লীগ 53 বছর ক্ষমতায় ছিল না, আওয়ামী লীগ ছিল 24 বছর, 29 বছর তো আপনারা ছিলেন। জি। তাহলে আপনাদের দায়ভারটুকু তো এখানে একেবারে প্রথম লেনে তুলে দেওয়া হয়েছে। তাহলে আপনারা যে জুলাই সনদ নিয়ে কান্নাকাটি করছেন, এটা কেন করছেন? এবং এখানে আরো কিছু বিষয় আছে, যেমন আমি যেমন বলি সংস্কার কমিশন গঠন, সেখানে তারা লিখেছে কি, বিদ্যমান সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক প্রেরিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের ভিত্তিতে 2024 সালের 8ই আগস্ট প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। আমি থামলাম, এই লাইনটি এখানেই আমি থেমে গেলাম। এই সংস্কার কমিশনের যে বর্তমান সহসভাপতি আলী রিয়াজ, ভাড়াটে বুদ্ধিজীবী, আমেরিকান নাগরিক, তিনি কি বলেছিলেন অন এয়ার, সমস্ত মিডিয়া দেখেছে না, যে এই সরকার যে রাষ্ট্র ক্ষমতায় দখল করেছে সেটাই তো অসাংবিধানিক। আপনারা কেন সংবিধানের বিষয় নিয়ে পড়ে আছেন? সে কি বলিনি যে এই গণ যে বিপ্লবটা বা যে এটা সরকারটা গঠিত হয়েছিল, এটাকে সংবিধান মেনে হয়েছিল? সেটা তো অসাংবিধানিক ভাবে হয়েছিল, সেটা নিজেই বলেছে। কিন্তু তারা যে জুলাই সনদ করতে যাচ্ছে, সেখানে 2 নম্বর কলাম যেটি সংস্কার কমিটি গঠন, সেই সংস্কার কমিটি গঠনের প্রথম লাইনটি হচ্ছে এটা, যে এই সরকার সংবিধানের মানে 106 অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের রাষ্ট্রপতি কর্তৃক প্রেরিত সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের মতামতের ভিত্তিতে সরকারটি গঠিত হয়। তাহলে ভাই, আপনি যে বললেন সংবিধান মেনে তো হয় নাই, তাহলে লিখছেন তো সংবিধান মেনে হয়েছে। তাহলে এই যে আপনাদের
কি দ্বিচারিতা ওই আপনারা যে শেয়ালের ল্যাজ কাটা গল্পের মতো হবে কিনা? না, এখন এই যে আপনাদের মিথ্যা 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 কথার যে প্রমাণ, এটা তো আপনাদের প্রতি কথায় কথায় সেটা ফুটে ওঠে। এবং আপনারা যে এটা বলেন যে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্ট থেকে এপিলেট ডিভিশন থেকে যে মতামত নিয়ে কি প্রশ্ন ওঠেনি? আমরা কি দেখিনি সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের চিফ জাস্টিস সহ অন্য আরেকজন জাস্টিস ইনায়েতুর রহিম উনি সেনা হেফাজতে ছিলেন? তাহলে এটা নিয়ে ওই যে আপনার মুসলিম লীগের যে বিচারপতি অ্যাডভোকেট মহসিন সাহেব তিনি কি সুপ্রিম কোর্টে হাইকোর্টে এটি একটি রিট পিটিশন দায়ের করেননি? সেটিকে আজও বোধ ওই রিট পিটিশনটিকে আপনার ডিসপোজ অফ করা হয়েছে? করা হয় নাই। তাহলে সরকার কি এই যে যখন এগুলা নিয়ে এই কথা এত কথা হলো যে এই সংবিধান মেনে এই সরকারটি গঠিত হয়নি, তারা অসাংবিধানিক উপায়ে এবং তারা সুপ্রিম কোর্টের যে মতামতটি সেটি জাল করেছে, যেখানে চিফ জাস্টিস ছিল না, যেখানে আরেকজন জাস্টিস এনায়েতুর রহিম উনিও ছিলেন না, তাহলে স্বাক্ষর কে করলেন? ফুল কোর্ট কোথায় বসলো? কিভাবে এটা আসলো? এই জিনিসগুলো যখন এখানে প্রশ্ন এসেছে, এই প্রশ্নের উত্তর কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার দেয়নি। তারপরে আমি 3 নম্বরে আসি, জাতীয় ঐক্যমত কমিশন তারা যেখানে করেছে সেখানে তারা অনেক কিছু লিখেছে যে তারা অনেক সংস্কার করবে, কি কি সংস্কার টংস্কার করবে, এই তাদের মেয়াদ কতদিন ছিল সেটা ওখান থেকে তারা আগাবে। তারপর যে কমিশনের কার্যক্রম তারা 15 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করেছে, করার পরে তারা 5ই মার্চ পুলিশ সংস্কার কমিশন ব্যতীত 166টি সুপারিশ তারা স্প্রেডশিট আকারে 38টি রাজনৈতিক দল ও জোটের কাছে পাঠানো হয়। আমার প্রশ্ন যে 38টি রাজনৈতিক দল কারা? যাদের কাছে পাঠিয়েছেন ওখানে বসে বসে যে রাষ্ট্রের টাকায় চা পানি খাচ্ছেন, 5 স্টার থেকে খাবার কিনে খাচ্ছেন, ইহা 38 দল কারা ভাই? কার কার নিবন্ধন আছে জানতে চাই, প্রকাশ করেন জাতির সামনে। যাদের নিবন্ধন নাই তাদেরকে নিয়ে তামাশা করেন কেন? ফাইজলামি করেন রাষ্ট্রের সাথে, আমাদের সাথে? আমরা কম বুঝি? যে দলগুলোর রাজনীতিক মানে রাষ্ট্র নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পায়নি, নিবন্ধনহীন দল নিয়ে কিসের ঐক্য করেন? কিসের ঐক্যমত্য কমিশন? ফাইজলামি করার জায়গা পান না দেশে? না, এই দেশের মানুষকে আর কত বেকুব বানাবেন আপনারা ভাই? কাদের ওখানে এক বিএনপি জামাত আর হচ্ছে 1-2টা দল মানে হাতে গোনা মানে 5-7টা দলের নিবন্ধন আছে, বাকি কাদের নিবন্ধন আছে ওখানে নিয়ে যে নাটক শুরু করেছেন এগুলো নিয়ে? ওরা কিভাবে আমাদের দেশের 18 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে? দেশে কি কোনো নির্বাচন হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে এই যাদেরকে নিয়ে আপনারা নাটক মঞ্চস্থ করছেন, এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? যে হলটাতে বসে নাটকটা করে না, এই সরকারি পাবলিক সার্ভিস কমিশনের যেখানে ঐক্যমত কমিশনের যে মিটিংটা হয় ফরেন সার্ভিস একাডেমি, সেটা ওই তাদের ভাষার ফেসিস্ট সরকার করে দিয়েছিল। অত্যাধুনিক বিল্ডিং শেখ হাসিনার করা, সেই বিল্ডিং এ বসে শেখ হাসিনার ফেসিলিটিস নিয়ে শেখ হাসিনা যা করে দিয়েছেন তার উপর বসে, তার ক্রয়কৃত চেয়ার টেয়ারে বসে তারা এখন বাংলাদেশে তারা পুনর্গঠন করার তারা নাটক করছেন। এখন এখানে তারা যে 35টি রাজনৈতিক দল ও জোটের খবর নিয়ে আসছে, সেখানে তারা মূলত হাতে গোনা অল্প কয়েকটা দলের নিবন্ধন আছে, বাকি কারো অনিবন্ধিত রাজনৈতিক দল, এক নেতা এক দলও আছে। যেমন ওই যে একটা আছে না আপনার কি জানি নাম, ইরান, পুরা নাম আমি জানি না, দাড়িওয়ালা একটা লোক আছে ইরান, দেখবেন ওই কয়েকদিন নির্বাচন কমিশন লাভ, ও যদি বিএনপি আওয়ামী লীগ থেকে যদি কোনো কুত্তারে নমিনেশন দেওয়া হয় না, কুত্তা মানুষ বাদ দিলাম, কোনো আসলে একটা কুত্তা নমিনেশন দেয়, এই কুত্তা গুলার কাছে এরা জামানত বাজেয়াপ্ত হবে। ধানের শীষ নৌকা নিয়ে ধরেন যদি এলাকার কোনো বাউরা কুত্তা ইলেকশন করে, এই বাউরা কুত্তার কাছে এখানে যে যতগুলো রাজনৈতিক দল গেছে ওদের ধরেন ম্যাক্সিমামের যে মূল প্রার্থী সভাপতি প্রেসিডেন্ট ওর জামানত বাজেয়াপ্ত হবে। আমি মানুষ বাদ দিলাম ওদের কাছে যতগুলো আছে, এই যে ববি হাজ্জাজ বলেন, এই কিনা বলে বিকাশ নুরা, রাশিদ দেয়া, এইসব পাগল ছাগল কতগুলো ওখানে যে বসে থাকে না, এইসবের সাথে যদি মানে ধানের শীষ নিয়ে ধরেন ওই এলাকার বাউরা কুত্তা নমিনেশন দেওয়া হয়েছে, কুত্তারে দাঁড় করে দিয়েছে, কুত্তার মার্কা ধানের শীষ, কুত্তার মার্কা নৌকা, ওই বিকাশ নুরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। শুনেন আমি শেষ করি, ওই কুত্তাদের কাছে এদের জামানত বাজেয়াপ্ত হবে। তো এরা গেছে রাষ্ট্র সংস্কার করতে, মানে ঐক্যমত কমিশনে ঐক্য করবে, করে আমাদেরকে জান্নাতের ইয়াতে লয়ে যাবে। এখন তো আমরা হাবিয়া দোজরে আছি, হ্যাঁ, এখন আমাদেরকে চাবি দিয়ে ঘুরাই দিবে, আর আমরা চাবি দিয়ে ঘুরতে 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 আমরা জঙ্গি, জিহাদি, মৌলবাদী, ওই যে কিনা বলে বিভিন্ন ধরনের এখন দেখেন না কত নাটক আছে বাংলাদেশে, তাদের সাথে মিলে আমরা জান্নাতে চালিয়ে সবাই জান্নাতে চলে যাব। আর জামাত ইসলাম তো আছে, আমরা যদি কেউ জান্নাতে না যেতে পারি ইনশাল্লাহ আমরা টিকিট কিনে তাদের কাছ থেকে আমরা জান্নাতে চলে যাব। এখন তো জান্নাতের টিকিট অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে, এখনো যারা টিকিট কিনেন নাই আপনারা টিকিট কিনে বুকিং দিতে পারেন, ওখান থেকে আমরা চালিয়ে সবাই জান্নাতে চলে যাব। এরপরে যে বিষয়টা আছে যে তারা ঐক্যমত হওয়ার বিষয়, তারা 10টি বিষয়ে তারা ঐক্যমত হয়েছে এ পর্যন্ত। এরপরে তারা এখানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের একটি অঙ্গীকারনামা করবে।
এই অঙ্গীকারনামায় তারা 7টি পয়েন্ট তারা দিয়েছে, 7টি পয়েন্ট তারা দিয়েছে। এবং এই অঙ্গীকারনামা মূলত যারা সবাই সাইন করবে, ঐক্যমত কমিশনের যারা গিয়েছে ওখানে, এই বিএনপি, জামাত আর ওই যে এক দুইটা দল ছাড়া বাকি চোর চোরটা যেগুলো আছে আর কি ওখানে গেছে, যে আপনার এক নেতা এক দল, কিছু আউল, এরা নাকি রাজনীতিবিদ। তো ওরা সাইন করবে কি, যারাই রাষ্ট্র গঠন করবে তারা আগামী 2 বছর, তারা 2 বছরের মধ্যে তারা ইয়া সংস্কার করিবে। কার ঠেকা পড়ছে রে ভাই? কার এমন ঠেকা পড়ছে যে বিএনপি, ধরেন বিএনপি নির্বাচনে ক্ষমতায় আসলো, বিএনপির 31 দফা আছে না, বিএনপি নিজেরা দিয়েছে না রাষ্ট্র সংস্কার 31 দফা। বিএনপি যাবে ওগুর এই 2 দফা, এই জুলাই সন্ত্রাসীদের এসব কিসা কাহিনী বাস্তবায়ন করতে? বিএনপি রাজনীতি নেই। তো এইসব নাটক তামাশা জাতির সাথে যতই করবে, জাতি ততই আসলে জাতির এই জিনিস কাঁধে পা রেখেই তো চলতেছে, জাতিকে পায়ে পলায়। এগুলা চলবে। এগুলা এগুলা হচ্ছে কি, ধরেন অ্যাকচুয়ালি মানে এই যে ধরেন আমরা 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা যারা বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলছি, ইউটিউব, ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যারা কথা বলছি, হয়তো তাদের কাছ থেকে কিছু কিছু কথা এই জাতি জানতে পারছে। কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে যারা আছে বাংলাদেশের এতগুলো চ্যানেল, যারা বিগত সরকারেরই দেওয়া ম্যাক্সিমাম চ্যানেলগুলা, তো যারা সাংবাদিক আছেন তারা হয় কেউ ভয়ে, অথবা কেউ টাকার কাছে, অথবা কেউ মবের শিকার হবে, অথবা কেউ চাকরি হারাবে, নানা রকম কিসা কাহিনীতে তারা সঠিক সংবাদটি পরিবেশন করছেন না, করতে পারছেন না, হয়তো ইচ্ছা করেও করছেন না, মানে অনেকের অনেক কিছু থাকতে পারে। তো তো এখানে অনেকে অনেক কথা গোপালগঞ্জে এখনো ঘরে ঘরে ঢুকে পুলিশের পোশাক, সেনাবাহিনীর পোশাক পরে ঘরে ঘরে ঢুকে মা বোনদেরকেও টেনে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় রাখছে, কি হচ্ছে, এইসব খবর মিডিয়াতে আসছে না। কিছু কিছু ছোট ছোট ভিডিও সোশ্যাল মিডিয়াতে পাচ্ছি যেগুলা স্থানীয় লোকজন করছে, চুরি করে, মানে গোপনে। একটা জিনিস হচ্ছে কি, আপনি যখন অ্যাক্সেস করবেন সবকিছুরই কিন্তু আপনার লিমিট আছে। লিমিট যখন ক্রস করবেন, কি জানেন, লিমিট ক্রস করলেই তো আপনি বিপদে পড়ে গেলেন। লিমিট ক্রস করলে তো মানুষ জ্বলে পুড়ে মরবে, ঠিক না? আপনি আমি একটু আসি তাহলে। আমি একটা আলোচনা আপনাকে দিই, সেটা হচ্ছে যে আসিফ নজরুলের কথায় আবার ফিরে আসি। সে বলছে যে শেখ হাসিনা যে অপরাধ করেছে 71 সালে পাকিস্তানি সেনাবাহিনীরাও তা করে নাই। এখন জনগণ বলছে যে এই সব বলে সে 71-এর মুক্তিযুদ্ধকে অবমূল্যায়ন করতে চায়, 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল সেই বিষয়টাকে মানে ঘোলাটে করতে চায়, এবং সেই ইতিহাসটা ভুল ছিল এটাই প্রমাণ করতে চায়। এই সরকারের আমলে বর্তমান বিগত 1 বছরে আবার আপনি বলছেন জুলাই সনদেও তারা লিখছে যে 71-এর চেতনার পুনর্জাগরণ করতে চায়। তাহলে কথার সাথে তাদের কথাই তো তাদের কাছে আমরা মিল পাচ্ছি না। তো আমি দেখেন, বিগত 1 বছর এই সরকারের আমলে 71-কে নিয়ে এমন কোন মানে রটনা কি আছে, মানে বাকি আছে যে 71-কে কলঙ্কিত করার জন্য, 71-কে মুছে দেওয়ার জন্য তারা করেনি? এই যে আমাদের যিনি প্রধান উপদেষ্টা, সবচেয়ে মজা লাগে কি জানেন, এটা অন্যভাবে একটু কথা বলি, সেটা হচ্ছে এই প্রফেসর ইউনূস সাহেব যখন ক্ষমতাটা নিয়েছেন তখন টকশোতে অনেক দেখতাম কি জানেন, শান্তিতে নোবেল লরিয়েট, বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর ইউনূস, অনেক বিশেষণ দিয়ে যারা কথা বলতেন, এখন তারা কিন্তু ওনাকে আর কোনো বিশেষণে বিশেষিত না করে এখন বলেন ইউনূস, সরাসরি ইউনূসে চলে গেছেন। তোমার মাসখানিক পরে আমি অবাক হবো না যে তারা ইউনিচ্ছা না বলে এই ইউনিচ্ছা এই করছে, এই ইউনিচ্ছা ওই করছে, কারণ এটা বলবে, কারণ সে তার সব বিশেষণ মাইনাস হয়ে, না সব বিশেষণ মাইনাস হয়ে শুধু ইউনূসে ঠেকছে। এখন ইউনূসের সাথে আকার উকার রসিকার জফলা লাগাই যে ইউনিচ্ছা বলবে না, আমি হয়তো এটা আমি ইয়ে করে ওরই রকম না। এখন এই এক বছরে তারা মুক্তিযুদ্ধকে অপমান অপদস্থ করার জন্য, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার জন্য, মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার জন্য এমন কোন কর্মকাণ্ড কি তারা বাকি রেখেছে যে তারা করেনি? বাঙালির একটি ঘটনা আমরা দেখেছি, বঙ্গবন্ধুর প্রতিকৃতি সেনাবাহিনীদেরকে দিয়ে ভাঙানো হচ্ছে, গলায় দড়ি দিয়ে বঙ্গবন্ধুর আঙুল দিয়ে দাঁড় করানো প্রতিকৃতি ভেঙেছে। বঙ্গবন্ধুর একটি মাত্র প্রতিকৃতি ছিল বাকি, যেটা হচ্ছে আপনার ক্যান্টনমেন্টের ভিতরে, এবং এটা সম্ভবত বিজয় কেতন বা কি একটা বিজয় ওদের একটা ইয়ার মধ্যে, তো ওইটাকে অত ভেঙে ফেলুক এগুলো। কারণ আমাদের তো ইনশাল্লাহ আমাদের একেবারে দেশপ্রেমিক বাহিনী দেশপ্রেমের ঠাসায় চলতে পারছে না, তো এমন দেশপ্রেম, হ্যাঁ, এখন আমরা পাকিস্তানের সাথে এত পরিমাণ বন্ধুত্ব বাড়িয়েছি দেশপ্রেমের খেলায়, এখন সমস্যা নেই। ওই যে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান একটা কথা বলতেন না, যে পাকিস্তানিদের কাছে আমাদের মা বোনদের, আমাদের বোনদের বিয়ে দিতে পারলে সুন্দর সুন্দর ভাগ্না ভাগ্নি হইতো,
এটা দেখলে আমরা খুব খুশি হইতাম। এখন আমাদের যারা আলবদর এরপরে নতুন এই হানাদার বাহিনীর যেসব দেশপ্রেমিকরা আছেন, আমাদের আরো যারা জেনজি প্রজন্মরা আছেন, খুব সুন্দর পাকিয়াদের সাথে গিয়ে আপনারা বিয়ে শাদী করে হাঙ্গা টাঙ্গা করে চালাতে থাকেন, সমস্যা নেই, আল্লাহ ভরসা। আর আপনারা তো পাকিস্তানের সাথে যৌন কার্য করলেও তো আপনারা চালায় জান্নাতে যাবেন, কারণ জান্নাতি কাজ এটা। কারণ পাকিস্তানিরা যদি আপনাদেরকে ধর্ষণ করে বাপের সেটা পরিচয় পাবে কিনা, বাপের পরিচয় পাবে কিনা সেটাই সন্দেহ। বাপের পরিচয় দোকান, ওটা জান্নাতি কর্মকাণ্ড। ইনশাল্লাহ আপনারা সবাই চালায় জান্নাতে চলে যাবেন। পাকিস্তানিদের দ্বারা যদি আপনারা কেউ ধর্ষিত হন বা পাকিস্তানের সাথে বিয়ে শাদী করেন, চালায় জান্নাতে চলে যাবেন পাকিস্তানিদের সাথে এই ধরনের রিলেশনটা রাখলে। কিন্তু ৭১কে মুছে দিয়ে বাংলাদেশে রাজনীতি করবেন, ৭১কে অপমান করে বাংলাদেশে রাজনীতি করবেন, ৭১কে বাদ দিয়ে জুলাই সনদ, জুলাই উমক, জুলাই তুমক করবেন ভাই। দর্শকদের উদ্দেশ্যে আরেকটি কথা আমি মানে সবিনয় বলতে চাই, সেটা হচ্ছে আসিফ নজরুলের ওয়াল ঘাটলে ২০২০ সালের দিকে সম্ভবত ১৭ বা ২০, ২০১৭ বা ২০ এর মধ্যে আপনারা একটা পোস্ট পাবেন। সেখানে লিখেছে, যদি আমি ক্ষমতায় যেতে পারতাম তাহলে আগুন জ্বালিয়ে দিতাম। মানে আওয়ামী লীগের ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দেওয়ার ঘোষণাটা কিন্তু তিনি আরো ৫ বছর পূর্বেই দিয়েছেন, উনি আগুন জ্বালিয়েছেন, বাস্তবায়ন করেছেন। হ্যাঁ, উনি যখন আজকে ৭১কে নিয়ে কথা বলেছেন, আমি যে স্ট্যাটাসটার কথা বলেছিলাম যে তার শাশুড়ি মেয়র আফরোজ শাওন তিনি দিয়েছিলেন ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী আসলে কিছুই করে নাই। আপনার দাদা শ্বশুরের মাথায় ঠাডা পড়ে মারা গেছেন। আপনার দাদা শ্বশুর মাথায় ঠাডা পড়ে মারা গেছেন ১৯০০। কারণ আপনারা জানেন কিনা, হুমায়ুন আহমেদের বাবাকে পাকিস্তানিরা হত্যা করেছিলেন। এই জন্য মেয়র আফরোজ শাওন লিখেছেন যে ১৯৭১ পাকিস্তানিরা কিছুই করে নাই, কিন্তু আপনার দাদা শ্বশুর মাথায় ঠাডা পড়ে মরে গেছে। এই হচ্ছে তো এই আসিফ নজরুলের মতো কুলাঙ্গার। আসিফ নজরুলের বাপ মা আমি আসলে শোনেন, সে কি আসলেই বাঙালি নাকি তার যে উচ্চতা দেখি আমরা, তার যে চেহারার ধরন দেখি, তাকে কিন্তু পাকিস্তানি লাগে, মানে মিক্সাল পান। আসিফ নজরুলের নিয়ে আমি একেবারে ১০০% গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারি। কেন জানেন? আসিফ নজরুলের বাড়ি হচ্ছে কুমিল্লা। যেহেতু কুমিল্লার মানুষ, সেহেতু তার ভিতরে মুস্তাক মির্জাফরের রক্ত প্রবাহমান এবং তিনি তাদের রক্তের উত্তরাধিকার। এই যে হাসনাত, তারপরে হচ্ছে কিনা বলে পাকের, এরকম অনেক আছে, অনেক লালবদরের বাড়ি কুমিল্লা। ঠিক আছে, তো এই কুমিল্লার কৃতি সন্তানরা, কুমিল্লার দামাল সোনামণিরা, হ্যাঁ লালবদররা সবাই মিলে মোটামুটি ভাবে কুমিল্লার মান সম্মান তোমরা ধরে রেখেছো। তোমরা প্রমাণ করেছো যে তোমাদের বাড়ি কুমিল্লা, এবং তোমরা যে কুমিল্লার যে একেবারে কুসন্তান, তোমরা তোমাদের কর্মকাণ্ড, অতীত কর্মকাণ্ড, কুমিল্লার নাম পরিবর্তন করতে চাওয়ার কারণেই তারা এখন গোপালগঞ্জের নাম পরিবর্তন করতে চায়। এখন তারা যা চায় তারা করবে, এটা নিয়ে আমাদের আসলে এত কথাবার্তা বলার দরকার নেই। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আসিফ মাহমুদের সম্পর্কে একটি দুর্নীতির খবর পাওয়া গেছে। সেটা হচ্ছে সিডনিতে ট্যাক্সি চালক ড্রাইভারের অ্যাকাউন্টে ৬.৫ কোটি টাকা, বিপাকে উপদেষ্টা মাহফুজ। সেই সিডনিতে ট্যাক্সি চালক হচ্ছে তার ভাই, তার অ্যাকাউন্টে ৬.৫ কোটি টাকা দেওয়া হয়েছে। এটার ব্যাখ্যা আমাদের পালংবাদ উনি দিয়েছেন। উনি ফেসবুক, কারণ এই সরকার তো আসলে ফেসবুকে চলে, তাদের সমস্ত কর্মকাণ্ডের ঘোষণা ফেসবুকে আসে, তাদের ব্যাখ্যাও ফেসবুকে আসে। উনি ফেসবুকে ব্যাখ্যা দিয়েছেন, এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তির নহর যিনি বসিয়ে দিচ্ছেন পুরো বাংলাদেশে, তিনি মহা খুশি হয়ে গিয়েছেন। এবং আমার মনে হয় যে এগুলোতে আসলে কিছুই হবে না। এদের অপকর্ম জানে নাকি আসলে বলেন? এই যে এদের চেহারা শুনেন, এদের চেহারা, সুরত, কর্মকাণ্ড, পোশাক আশাক, চাল চলন দেখলেই তো বোঝা যায় যে এরা কি পরিমাণ চুরি ডাকাতি শুরু করেছে দেশে। তো এগুলো জানবে নাকি? এখন এগুলাকে প্রোটেক্ট করার জন্য যদি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের দেশপ্রেমিক বাহিনী প্রোটেক্ট দেয়, তাহলে আমাদের কিছু বলার নেই। আর হচ্ছে সজীব ভুইয়ার একটি ভিডিও আপনারা দেখেছেন, দুর্নীতির কথাটা বলে শেষ করি। সেটা হচ্ছে মেট্রো রেলের ব্যয় প্রতি কিলোমিটারে নির্মাণের খরচ হবে ৩,০০০ কোটি টাকারও বেশি, যেটা শেখ হাসিনার আমলে কমলাপুর এবং উত্তরা মেট্রো রেলের প্রতি কিলোমিটারে খরচ হয়েছিল ১,৫০০ কোটি টাকা, আর এখন সেটা ৩,০০০ কোটি টাকারও বেশি ব্যয় করা হয়েছে। তাহলে এই যে পদ্মা সেতু নিয়ে তারা বড় বড় কথা বললো, এখন তারা যে বললো যে বড় বড় মেগা প্রকল্প কেন করলো, শেখ হাসিনার বিরুদ্ধে মানুষকে খেপে দিয়েছিল, এগুলো কোনো দরকার ছিল না। এখন এই যে দরকার নেই, তাহলে এগুলো কেন নির্মাণে হাত দিচ্ছে বা ডাবল খরচ কেন? আপনারা জানেন কিনা জানি না, যেটা হচ্ছে যে মেট্রো রেলের যে এক্সটেনশন প্রকল্পগুলো শেখ হাসিনার আমলে নেওয়া ছিল, এবং ওগুলোর কিন্তু একনেকে পাশ করে উনি অর্থ ছাড়েরও করে দিয়ে গিয়েছেন। এবং যার কারণে তখনকার সময় যে এক্সটেনশন লাইনগুলো ছিল, যে আপনার গাবতলী হেমায়তপুর থেকে একটা লাইন এসে আপনার এই মেট্রো রেলের সাথে যোগ হবে, তারপরে আপনার দিকে পুরান ঢাকা একটা যাবে, তারপরে আপনার এই দিক থেকে ওই যে কুড়িল বিশ্ব রোড হয়ে বসুন্ধরার সামনে দিয়ে মাটির নিচে পাতাল, এগুলা টোটাল বাজেট ছিল হচ্ছে আপনার ৯১,০০০ কোটি টাকা। ঠিক আছে,
এখন যে জি। 2-3টে ঠিকাদারি প্রতিষ্ঠান যারা এই কাজটি তখনকার নিয়েছিল, তারা এখন এসে বলতেছে যে আমরা এই টাকায় আর এই কাজ করবো না, কারণ তারা দাবি করছে 2,00,000 মানে 2,00,000 কোটি টাকায়। তো তারা এই সরকারের এমনিতে এই আবার শুনছি যে আগের যারা ঠিকাদার ছিল সব পালিয়ে গেছে ভয়ে, এখন এই দেশে অনেক এই কাজই তো দেশে বন্ধ। এই দেশে আমি যে বিষয়টা আসছিলাম আর কি, এরা এদের যে জুলাইয়ের যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা যারা, জুলাই চুক্তি যোদ্ধা যাদেরকে বলি আমি আর কি, তো হুম। জুলাইয়ের চুক্তি যোদ্ধা যারা, জুলাই যারা এই দেশটিকে যারা আজকে পুরো বার্ন ইউনিটে পরিণত করেছে, এই চুক্তি যোদ্ধাদের যে আবাসন প্রকল্প নিয়ে আপনারা কয়েকদিন আগে পড়েছেন না পত্রিকায়, 9,000 টাকার পিলার 40,000 টাকায়, 900 টাকার না 9,000 টাকার পিলার 40,000 টাকা। তো এই নাটক তো তারা নিজেদের আবাসনটি করতে বই প্রকল্প বাতিল করে দিয়েছে পত্রিকায় রিপোর্ট হওয়ার পরে। তো এখন আমি আজকে এই যে গুজবরাজ প্রজন্ম যারা বিগত জুলাই আন্দোলন নিয়ে অনেক বড় বড় কথা বলেন, বিপ্লবের কথা বলেন, গণঅভ্যুত্থানের কথা বলেন, এখনো সাংবাদিক মাসুদ কামালের মতো মানুষ এখনো বলেন হাসিনা পালিয়ে গিয়েছে। আমি মাঝে মধ্যে মাসুদ কামাল লোকটাকে না, অনেকে অনেক কথা বলে, তো আমি মাঝে মধ্যে বলি যে এও একটা বুদ্ধি ব্যবসা। এই হলো বুদ্ধি ব্যবসা এই কারণে বলি, উনি যখন সব জানেন জেনে শুনে বলেন যে উনি হাসিনা পালিয়ে গেছেন। আরে ভাই তুমি কোন বাল তুমি হাসিনা বলো? তুমি কেটা এদেশে? ও ও হচ্ছে সুবিধাবাদী লোক, ওর কোনো চরিত্র নাই। মানে এইসব মানুষরা আসে আবার মানে এদের কথা আবার মাঝে মধ্যে মুফাসসিলের আওয়ামী মতোই লীগ, আর কি, মুফাসসিল। হ্যাঁ, এসব আবারও এসব দেখি মুফাসসিলের ভিডিও শেয়ার করে অনেকেই। হ্যাঁ, এখন আওয়ামী এইসব লীগের পক্ষে কথা বলে আবার তার ভিডিও শেয়ার করা শুরু করেছে। তা এইসব আমাদেরও মানুষরা চরিত্র খারাপ আছে। এইসব মানুষদের মানে কথাও মাঝে মধ্যে আওয়ামী লীগের পেজ থেকে শেয়ার করে, আওয়ামী লীগের পক্ষে আচ্ছা, একটি লিখবে। আপনাকে আপনাকে একটা ছবি পাঠিয়েছি, খবর, মানে এটা একটু দেখেন। ঠিক আছে, তো এখন হোয়াটসঅ্যাপ। এই দেশে এই জিনিসগুলো ঘটবে। আমরা এই জিনিসগুলো নিয়ে, হ্যাঁ, এইটার কথা আমি ওই জন্য বলেছি যে পাকিস্তান বাংলাদেশ একসাথে সন্ত্রাসবাদ নিয়ে কাজ করবে, যেখানে বিশ্বে পাকিস্তান সন্ত্রাসবাদের জন্য পাকিস্তানকে অভিযুক্ত করা হয়েছে এবং পাকিস্তানকে অলরেডি অনেক দেশ নিষিদ্ধ করেছে। কারণ হচ্ছে বিশ্বে পাকিস্তান দুইটা কাজের জন্য বিখ্যাত, একটা হচ্ছে মাদক আর একটা হচ্ছে সন্ত্রাসবাদ। এই দুই আকামের জন্য পাকিস্তান বিখ্যাত, এবং তারা এসে আমাদের বাংলাদেশে কাজ করবে বাংলাদেশের সাথে সন্ত্রাসবাদ এবং মাদক নিয়ে। ভাই, চোরে চোরে মাসতুতো ভাই তো হওয়ারই কথা, তাই না? এইগুলা শুনেন, আমরা মূল আলোচনায় আমাদের আলোচনাটা একটু অন্যদিকে শেষ করি আজকে। সেটা হচ্ছে যে আমরা একটু এই সরকারের বিভিন্ন আসিফ সফলতা নিয়ে আলোচনা করি। আসিফকে নিয়ে কিছু বলেন। তার পিতার দাপটে আমি মুরাদনগরে আসি 3 পরিবার আমি আসি ঘর ছাড়া হয়েছে এবং আমি তারা আসি আমি আসি তাদের সেটা কান্নার রোল আমি ভিডিওটা কিন্তু শুনেছি, আমার খুব খারাপ হুম, লেগেছে তাদের। এটা পুরো বাংলাদেশ দেখেছে যে বিভৎস ঘটনাটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা করেছে। এটা নিয়ে আজকে মুরাদনগরে বিশাল মিছিল হয়েছে, তার বিরুদ্ধে তার পদত্যাগ চেয়ে তারা মিছিল করেছে, অনেকে অনেক কিছু বলেছে। কিন্তু সে কি পদত্যাগ করবে? এর কি ব্যাখ্যা কেউ দিবে? বা রাষ্ট্র কি তার বিরুদ্ধে কোনো আমরা ব্যবস্থা কিন্তু নেবে? মানে 8 তারিখের পরে যখন শিক্ষকদেরকে পদত্যাগ করাচ্ছিল জোর করে, সে সময় একটা ঘটনা হুম, শুনেছিলাম তার বাবার হাতে। সেই ঘটনাটারই কি আবার মানে ওই যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, তারপরে 3 পরিবার যে নাই হলো, মানে ওই ঘটনার সূত্র ধরে কি এই পর্যন্ত আসা, নাকি এটা হয়তো নতুন ঘটনা? না, এটা নতুন ঘটনা, এটা মানে নতুন ঘটনা, যার আচ্ছা, কারণে তাহলে এটা ওই ভিডিও সময় ভাইরাল হয়েছে। আয়োজকে হ্যাঁ, জুতার মালা গলা দিয়ে এলাকায় ঘুরিয়েছিল। জুতার মালা গলায় দিয়ে পড়াইছে সেটা আরেক ঘটনা, বাট এটা একটা নতুন ঘটনা। দেখেন, ইস, আমি ওই লোকটা আমি এই দাঁড়িয়ে বিগত আছে, পাঞ্জাবি পরা, বিগত দেখতে কি ফুটফুটে নিষ্পাপ না? বিগত এক বছরে আমাদের বর্তমান নোবেল সরকারের আপনার নোবেল জয়ী কালজি উপন্যাসের কিছু বয়ান বর্ণনা করছি। আপনারা দর্শক মন্ডলী যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন বা দেখবেন, আপনারা যারা জুলাই সন্ত্রাসের সাথে যুক্ত ছিলেন, আপনারা জুলাইতে যারা দেশকে স্বাধীন স্বাধীন বলে চিৎকার করে এই দেশকে আপনারা জুলাই সন্ত্রাসের হাতে তুলে দিয়েছেন, জানি না আপনারা বিগত এক বছরে কি পেয়েছেন, বাংলাদেশ কি পেয়েছে সেটাও আমরা জানি না। তবে এই এক বছরে শান্তিতে নোবেল জয়ী আমাদের আহ, মহাজন মহোদয়, উনি অনেক কিছু পেয়েছেন। তার হিসাব যদি আপনারা নিতে থাকেন তাহলে দেখবেন যে শুধু উনিই পেয়ে, ওনার প্রাপ্তি এবং ওনার যারা ছেলে সন্তান যাদেরকে আছে, আহ, তারাও অনেক কিছু পেয়েছে। তো তাদের কথাও যদি আপনারা দেখেন, দেখবেন তারাও অনেক কিছু আসলে এই জুলাই আগস্টের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা এগুলো পেয়েছে। তাহলে আমরা বাংলাদেশ এক বছরে কি পেলাম? আমরা এক বছরে পুরো বাংলাদেশ পেলাম। আমরা বাংলাদেশ হয়ে গেছি, বাংলাদেশ থেকে মবস্থান হয়ে গেছে, মবক্রেসি এখন চলছে পুরো বাংলাদেশে। পাকিস্তান হয়ে গেছি, এটাই তো আমরা পেয়েছি। বাংলাদেশ আমরা বিশ্বের দুয়ারগুলো আমাদের জন্য সংকুচিত হয়েছে। বিশ্বের অনেক দেশে যেখানে বাংলাদেশের জন্য ভিসা উন্মুক্ত ছিল, সেখানে অনেক দেশ আজকে যারা বাংলাদেশকে ভিসা দিচ্ছে না, এবং বাংলাদেশের জন্য আন্তর্জাতিক যে কর্মক্ষেত্র সেটি সংকুচিত হচ্ছে। আমাদের যারা স্টুডেন্টস যারা আছেন, এই যারা এই গুজবের আহ, প্রকল্পে যারা নাম লিখিয়েছিলেন জুলাই আগস্টে, এই গুজববাজ প্রকল্প ছাত্রছাত্রীরা তোমরা কি পেয়েছো? তোমরা কি হিসাব করে দেখেছো তোমাদের ভবিষ্যৎ কি? ধরে নাও এই সরকার কোনো তাল বাহানা করে বা অপকর্ম করে এনিহাও ধরো তারা আরো 1-2 বছর টিকে গেল, 1-2 বছর পরে তো তাদেরকে
চলে যেতে হবে, আলটিমেটলি তাকে নির্বাচন একটা দিতেই হবে। তো দিলে তো আর তারা ক্ষমতায় থাকছে না, অন্য যে কেউ ক্ষমতায় আসবে। তাহলে বাবারা তোমাদের কি হবে? তোমরা কি একবার হিসাব করেছো যে তোমাদের জীবনটা তোমরা কোথায় ঠেলে দিয়েছো? কাদের হাতে তোমরা তোমাদের ভবিষ্যৎকে তোমরা ঠেলে দিয়েছো? যে ছেলেরা দেশ বিক্রি করে ফেলে এসছে ক্ষমতায়, যারা বলেছিল বিগত সরকার ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, ভারতের সাথে আওয়ামী লীগের অনেক অনেক আপনার কিনা বলে দেশ বিরোধী চুক্তি আছে, যা বিগত 1 বছরে আমরা একটি চুক্তি বাতিল করতেও দেখিনি, একটি চুক্তি প্রকাশ করতেও দেখিনি। আসলে কোনটা দেশ বিরোধী চুক্তি, কোনটাকে আমরা কিছুই জানি না। উল্টো সমস্ত চুক্তিগুলো তারা কন্টিনিউ করছে। তাহলে যে দেশ বিরোধী চুক্তি কোনটি সেটা আমরা কি করে বুঝবো? কিন্তু দেশ বিক্রির চুক্তি কিন্তু তারা করে ফেলেছে। এই সরকার, ইউনূস সরকার এবং তার চেলাচামুন্ড সাঙ্গপাঙ্গ কিশোর গ্যাংরা এবং এই তথাকথিত ঐক্য কমিশনে যায় যতগুলো রাজনৈতিক দলের মানে হিরো আলম পরিমণি গ্রুপের সদস্যরা, ঠিক আছে, ওই যে লাইলা মামুন প্রিন্স লাইলার আছে না, 2 দিন পর পর ঝগড়া লাগে এক হয়। তো বিএনপি আর দুদিন হচ্ছে পরে এনসিপি পরে হচ্ছে, জ্বালা ওঠে। হ্যাঁ, তো বিএনপি আর এনসিপি হচ্ছে, বিএনপি হচ্ছে প্রিন্স মামুন আর এনসিপি হচ্ছে লাইলা, বুঝছেন? এই লাইলা একটা বলে মামুন চেতে, মামুন মাঝে মধ্যে বলে লাইলা চেতে। তো এই প্রিন্স মামুন আর ওই লাইলার দলরা আবার দেখবেন সময় আবার এক, ফেসিবাদ বিরোধী ঐক্য আবার খুব এক। কিন্তু প্রিন্স মামুন আর লাইলার দলের লোকজন আবার ওই ভাগ বাটোয়ারাতে হিসাব না মিললে মোটামুটি ভাবে আবার খুব মিছিল মিটিং করে।